আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আর একটি সত্যি ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে অবশ্য। তো আমি ঘটনাটি শুরু করছি। প্রতি বছর শীতের ছুটির সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসবো। দলবল নিয়ে যাব, হইচই করা যাবে। আমার বাচ্চারা কখনো গ্রাম দেখেনি, তারা খুশি হবে। পুকুরে ঝাপাঝাপি করতে পারবে। শাপলা ফুল শুধু যে মতিঝিলের সামনেই ফোটে না, অন্যান্য জায়গাতেও ফোটে, তাও সচক্ষে দেখবে। আমার বেশিরভাগ পরিকল্পনায় শেষ পর্যন্ত কাজে লাগাতে পারি না। এটা কেমন করে জানি লেগে গেল। একদিন সত্যি সত্যি রওনা হলাম। আমাদের গ্রামটাকে অজপাড়াগে বললেও সম্মান দেখানো হয়। যোগাযোগ ব্যবস্থার এমন সুন্দর সময়েও সেখানে পৌঁছাতে হয় গরুর গাড়িতে। বর্ষার সময় নৌকা, তবে মাঝখানে একটা হাওর পরে, বলে সেই যাত্রা অক্সযাত্রার মতো। অনেকদিন পর গ্রামে গিয়ে ভালো লাগলো। দেখলাম আমার বাচ্চাদের আনন্দবর্ধনের সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। কোত্থেকে যেন একটা হাড়জিরে বেত ঘোড়া জোগাড় করা হয়েছে। এই ঘোড়া নড়াচড়া করে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। খুব বেশি বিরক্ত হলে দীর্ঘনিঃশ্বাসের মতো একটা শব্দ করে এবং লেজটা নাড়ে। বাচ্চারা এত বড় একটা জীবন্ত খেলনা পেয়ে মহাখুশি। 2-3 জন একসঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে। তাদের অসংখ্য বন্ধু বান্ধব জুটে গেল। যেখানেই যায় তাদের সঙ্গে গোটা 50-এর ছেলেপুলে থাকে। আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমৎকৃত হয়। আমার বাচ্চারা তাদের বিপুল জনপ্রিয়তায় অভিভূত। তারা তাদের যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করলো। কেউ কবিতা বলছে, কেউ গান, কেউ ছড়া। আমি একগাদা বই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেওয়া, শুয়ে বসে বই পড়া, খুব বেশি ইচ্ছা করলে খাতা কলম নিয়ে বসা। একটা উপন্যাস অর্ধেকের মতো লিখেছিলাম, বাকিটা কিছুতেই লিখতে ইচ্ছা করছিল না। পাণ্ডুলিপির সঙ্গে করে নিয়ে এসেছি। নতুন পরিবেশে যদি লিখতে ইচ্ছা করে। প্রথম কিছুদিন বই বা লেখা কোনোটাই নিয়ে বসা গেল না। সারাক্ষণই লোকজন আসছে। তারা অত্যন্ত গম্ভীর গলায় নানান জটিল বিষয় নিয়ে আলোচনায় উৎসাহী। এসেই বলবে, দেশের অবস্থাটা কি কম দেখেছ মিয়া? বড়ই চিন্তাযুক্ত আছি। দেশের হইলটা কি? কি দেশ ছিল আর কি হইল? দিন 4-5 পর সবাই বুঝে গেল দেশ সম্পর্কে আমি কিছুই জানি না। গল্প জগৎ তেমন করতে পারি না। তারা আমাকে রেহাই দিন। আমি হাফ ছেড়ে বাঁচলাম। গ্রামের নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমি লেখালেখির প্রবল আগ্রহ বোধ করলাম। অসমাপ্ত পাণ্ডুলিপি নিয়ে বসলাম। সারাদিন লেখালেখি কাটাকুটি করি, সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে করে বেড়াতে বের হই। চমৎকার লাগে। প্রায় রাতেই 1-2 করে গাতক আছে। এরা জ্যোৎস্নাভেজা উঠোনে বসে চমৎকার গান ধরে। ও মনা, এই কথাটা না জানলে প্রাণে বাঁচতাম না। না না না, আমি প্রাণে বাঁচতাম না। সময়টা বড় চমৎকার কাটতে লাগলো। লেখার ব্যাপারে আগ্রহ বাড়তেই লাগলো। সারাদিনই লিখি। এক দুপুরের কথা এক মনে লিখছি। জানালার ওপাশে খুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি খালি গায়ে রোগামতো 10-11 বছরের একটা ছেলে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে। ওকে আগেও দেখেছি। জানালার ওপাশ থেকে গভীর কৌতূহলে সে আমাকে দেখে চোখে চোখ পড়লেই পালিয়ে যায়। আজ পালালো না। আমি বললাম, কি রে? সে মাথাটা চট করে নামিয়ে ফেলল। আমি বললাম, চলে গেলি নাকি? ও আড়াল থেকে বলল, না। নাম কি রে তোর? মুমতাজ মিয়া। আয় ভেতরে আয়। না, আর কোনো কথাবার্তা হলো না। আমি লেখায় ডুবে গেলাম। ঘুঘুর আকাশ শ্রান্ত দুপুরে লেখালেখির আনন্দই অন্যরকম। মুমতাজ মিয়ার কথা ভুলে গেলাম। পরদিন আবার এই ব্যাপার। জানালার ওপাশে মুমতাজ মিয়া বড় বড় কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার মুমতাজ মিয়া? আয় ভেতরে। সে ভেতরে ঢুকলো। আমি বললাম, থাকিস কোথায়? উত্তরে পোকা খাওয়ার দাঁত বের করে হাসল। স্কুলে যাস না? আবার হাসি। আমি খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে তার হাতে দিলাম। সে তার এই বিরল সৌভাগ্যে অভিভূত হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। কাগজটার গন্ধ শুকো। গালের উপর খানিকক্ষণ চেপে রেখে উল্কার বেগে বেরিয়ে গেল। রাতে খেতে খেতে আমার ছোট চাচা বললেন, মুমতাজ হারামজাদা তোমার কাছে নাকি আছে? আসলে একটা চট দিয়ে বিদায় করবে। কেন? বিরাট চোর। যাই দেখে তুলে নিয়ে যায়। ত্রিসীমানায় ঘেঁষতে দিবে না।
2 দিন পর পর মার খায়, তাতেও হুঁশ হয় না। তোমার এখানে এসে করে কি? কিছু করে না। চুরির সন্ধানে আছে। কে জানে এর মধ্যে হয়তো তোমার কলম টলম নিয়ে নিয়েছে। না, কিছু নেয়নি। ভালো করে খুঁজে টুজে দেখো। কিছুই বলা যায় না। ওই ছেলের ঘটনা আছে। কি ঘটনা? আছে অনেক ঘটনা। বলবো এক সময়। পরদিন সকালে যথারীতি লেখালেখি শুরু করেছে। হইচই শুনে বের হয়ে এলাম। অবাক হয়ে দেখি মুমতাজ মিয়াকে 3-4 জন চ্যাঙ্গোলা করে নিয়ে এসেছে। ছেলেটা ফোপাচ্ছে। বোঝাই যাচ্ছে প্রচণ্ড মার খেয়েছে। ঠোঁট ফেটে রক্ত পড়ছে। একদিকের গাল ফুলে আছে। আমি বললাম, কি ব্যাপার? শাস্তিদাতাদের একজন বলল, দেখেন তো এই কলমটা আপনার কিনা। মুমতাজ হারামজাদার হাতে ছিল। দেখলাম কলমটা আমারই, 4-5 টাকা দামের বল পয়েন্ট। এমন কোনো মহার্ঘ বস্তু নয়। আমার কাছে চাইলেই দিয়ে দিতাম। চুরি করার প্রয়োজন ছিল না। মনটা একটু খারাপই হলো। বাচ্চা বয়সের ছেলেটা এমন চুরি শিখল কেন? বড় হয়ে করবে কি? ভাইসাব, কলমটা আপনার। হ্যাঁ, তবে আমি এটা ওকে দিয়ে দিয়েছি। ছেড়ে দিন। বাচ্চা ছেলে, এত মারধর করেছেন কেন? মারধর করার আগে আমাকে জিজ্ঞেস করে নেবেন না। শাস্তিদাতা নির্বিকার ভঙ্গিতে বলল, এই মায়ের ওর কিছু হয় না। এইটা এর কাছে পানি ভাত। মায়ের না খাইলে এর ভাত হজম হয় না। মুমতাজ মিয়া বিস্মিত চোখে আমাকে দেখছে। তাকে দেখেই মনে হলো সে তার ক্ষুদ্র জীবনে এই প্রথম একজনকে দেখছে যে চুরি করার পরও তাকে চোর বলেনি। মুমতাজ মিয়া নিঃশব্দে বাকি দিনটা জানালার ওপাশে বসে রইল। অন্যদিন তার সঙ্গে 2-একটা কথাবার্তা বলি, আজ একটা কোথাও বলা হলো না। মেজাজ খারাপ হয়েছিল। এই বয়সে একটা ছেলে চুরি শিখবে কেন? মুমতাজ মিয়ার যে একটা বিশেষ ঘটনা আছে তা জানলাম আমার ছোট চাচির কাছে। চুরির ঘটনারও 2 দিন পর। গ্রামের মানুষদের এই একটা অদ্ভুত ব্যাপার। কোন ঘটনা যে গুরুত্বপূর্ণ, কোনটা তুচ্ছ তা এরা বুঝতে পারে না। মুমতাজ মিয়ার জীবনের এত বড় একটা ব্যাপার কেউ আমাকে এতদিন বলেনি, অথচ তুচ্ছ সব বিষয়ে অনেকবার করে শোনা হয়ে গেছে। মুমতাজ মিয়ার ঘটনাটাই 3 বছর আগে কার্তিক মাসের মাঝামাঝি মুমতাজ মিয়া দুপুরে প্রবল জ্বর নিয়ে বাড়ি ফেরে। সেই জ্বরের প্রকোপ এতই বেশি যে শেষ পর্যন্ত মুমতাজ মিয়ার হতদরিদ্র বাবা একজন ডাক্তারও নিয়ে এলেন। ডাক্তার আনার কিছুক্ষণের মধ্যেই মুমতাজ মিয়া মারা গেল। গ্রামের জন্ম এবং মৃত্যু দুটোই বেশ স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়। মুমতাজ মিয়ার মা কিছুক্ষণ চিৎকার করে কাঁদল। তার বাবাও খানিকক্ষণ, আমার পুতো কই গেলে বলে চেঁচিয়ে স্বাভাবিক হয়ে গেল। বেঁচে থাকার প্রবল সংগ্রামে তাদের লেগে থাকতে হয়। পুত্রশোকে কাতর হলে চলে না। মরা মানুষ যত তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া হয় ততই নাকি সওয়াব, এবং কবর দিতে হয় দিনের আলো থাকতে থাকতে। কাজেই জুম্মাঘরের পাশে বাদ আছর মুমতাজ মিয়ার কবর হয়ে গেল। সবকিছুই খুব স্বাভাবিকভাবে। অস্বাভাবিক ব্যাপারটা শুরু হলো দুপুর রাতের পর, যখন মুমতাজ মিয়ার বড় বোন রহিমা কলমাকান্দা থেকে উপস্থিত হলো। কলমাকান্দা এখান থেকে 21 মাইল। এই দীর্ঘ পথ একটি গর্ভবতী মহিলা পায়ে হেঁটে চলে হেল্প, এবং বাড়িতে পা দিয়ে চেঁচিয়ে বলল, তোমরা করছো কি? মুমতাজ বাইচা আছে। কবর খুইরা তারে বাইর কর। দিলং কবরানা। বলাই বাহুল্য, কেউ তাকে পাত্তা দিল না। শোকে দুঃখে মানুষের মাথা খারাপ হয়ে যায়। কবর দিয়ে দেওয়ার পর নিকট আত্মীয় স্বজনরা সবসময় বলে, ও মরে নাই। কিন্তু মুমতাজ মিয়ার বোন রহিমা এই ব্যাপারটা নিয়ে এতই হইচই শুরু করলো যে সবাই বাধ্য হলো মৌলানা সাহেবকে ডেকে আনতে। রহিমা মৌলানা সাহেবের পায়ে গিয়ে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, মুমতাজ বাইচা আছে, আপনি এরে বাঁচান। আপনি না বললে কবর খুব না। আপনার রাজি না হওয়া পর্যন্ত আমি পাও ছাড়তাম না। মৌলানা সাহেব অনেক চেষ্টা করেও রহিমাকে ছেড়ে ফেলতে পারলেন না। রহিমা বজ্রটুনিতে পা ধরে বসে রইল। মৌলানা সাহেব বিরক্ত হয়ে বললেন, বাইচা আছে বুঝলা কেমনে? রহিমা ফোপাতে ফোপাতে বলল, আমি জানি। গ্রামের মৌলানারা অতি কঠিন হৃদয়ের হয় বলে আমাদের একটা ধারণা আছে। এই ধারণা সত্যি নয়। মৌলানা সাহেব বললেন, প্রয়োজনে কবর দ্বিতীয়বার খোঁড়া জায়েজ আছে। এই মেয়ের মনের শান্তির জন্য এটা করা যায়। হাদিস শরীফে আছে। কবর খোঁড়া হলো। ভয়াবহ দৃশ্য। মুমতাজ মিয়া কবরের গায়ে হেলান দিয়ে বসে আছে। পিটোপিট করে তাকাচ্ছে। হঠাৎ চোখে প্রবল আলো পড়ায় চোখ মেলতে পারছে না। কাফনের কাপড়ের একক লুঙ্গির মতো পেঁচিয়ে পড়া।
অন্য দুটি খণ্ড সুন্দর করে ভাঁজ করা। অসংখ্য মানুষ জমা হয়ে আছে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে কারো মুখে কোনো কথা সরল না। মৌলানা সাহেব বললেন, কিরে মুমতাজ? মুমতাজ মৃদুস্বরে বলল, পানির পিয়াস লাগছে। মৌলানা সাহেব হাত বাড়িয়ে তাকে কবর থেকে তুললেন। এই হচ্ছে মুমতাজ মিয়ার গল্প। আমি আমার এই জীবনের অদ্ভুত গল্প অনেক শুনেছি, এর রকম কখনো শুনিনি। ছোট চাচাকে বললাম, মুমতাজ তারপর কিছু বলেনি? অন্ধকার কবরে জ্ঞান ফিরবার পর কি দেখলো না দেখলো এইসব? ছোট চাচা বললেন, না, কিচ্ছু না। হারামজাদা বিরাট বজ্জাত। জিজ্ঞেস করেননি কিছু? কত জনে কত জিজ্ঞেস করছে। এক সাংবাদিকও আসছিল, ছবি তুলল, কত কথা জিজ্ঞেস করলো, একটা শব্দ করে না। হারামজাদা বদের হাড্ডি। আমি বললাম, কবর থেকে ফিরে এসেছে লোকজন তাকে ভয় টয় পেত না। প্রথম পাইত, তারপর আর না। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কেরামতি আমরা সামান্য মানুষ কি বুঝবো কও? তা তো বটেই। আপনারা তার বোন রহিমাকে জিজ্ঞেস করেননি সে কি করে বুঝতে পারলো মুমতাজ বেঁচে আছে? জিজ্ঞেস করার কিছু নাই। এইটাও তোমার আল্লাহর কুদরত, উনার কেরামতি। ধর্মকর্ম করুক বা না করুক, গ্রামের মানুষদের আল্লাহ তাআলার কুদরত এবং কেরামতির উপর অসীম ভক্তি। গ্রামের মানুষদের চরিত্রে চমৎকার সব দিক আছে। অতি তুচ্ছ ঘটনা নিয়ে এরা প্রচুর মাতামাতি করে, আবার অনেক বড় বড় ঘটনা হজম করে। দার্শনিকের মতো গলায় বলে, আল্লাহর কুদরত। আমি ছোট চাচাকে বললাম, রহিমাকে একটু খবর দিয়ে আনানো যায় না? ছোট চাচা বিস্মিত হয়ে বললেন, কেন? কথা বলতাম, খবর দেওয়ার দরকার নাই, এমনিই আসবো। এমনিতেই আসবে কেন? ছোট চাচা বললেন, তুমি পোলাপান নিয়ে আসছো, চারদিকে খবর গেছে, এই গ্রামের যত মেয়ের বিয়ে হয়েছে সব এখন নায়র আসবো, এইটাই নিয়ম। আমি অবাকি হলাম, সত্যি সত্যি এটাই নাকি নিয়ম? গ্রামের কোনো বিশিষ্ট মানুষ আসা উপলক্ষে গ্রামের সব মেয়ে নায়র আসবে? বাপের দেশের আসার এটা তাদের একটা সুযোগ, এই সুযোগ তারা নষ্ট করবে না। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কেউ কি এসেছে? আসবো না মানে? গ্রামের একটা নিয়ম শৃঙ্খলা আছে না? আমি ছোট চাচাকে বললাম, আমাদের উপলক্ষে যেসব মেয়ে নায়র আসবে তাদের প্রত্যেককে যেন একটা করে দামি শাড়ি উপহার হিসেবে দেওয়া হয়, একদিন খুব যত্ন করে দাওয়াত খাওয়ানো হয়। ছোট চাচা এটা পছন্দ করলেন না, তবে তার রাজি না হয়েও কোনো উপায় ছিল না। আমাদের জমি জমা তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন। গ্রামের নিয়ম মতো এক সময় রহিমাওয়েল সঙ্গে 4টি ছোট ছেলে মেয়ে, হতদরিদ্র অবস্থা। স্বামীর বাড়ি থেকে সে আমার জন্য 2টা ডালিম নিয়ে এসেছে। আমার স্ত্রী তাকে খুব যত্ন করে খাওয়ার শেষে তাকে শাড়িটি দেওয়া হলো। মেয়েটি অভিভূত হয়ে গেল। এই রকম একটা উপহার বোধ হয়ে তার কল্পনাতেও ছিল না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি তাকে আমার ঘরে ডেকে নিলাম, কোমল গলায় বললাম, কেমন আছো রহিমা? রহিমা ফিসফিস করে বলল, ভালো আছি ভাইজান। শাড়ি পছন্দ হয়েছে? পছন্দ হইব না কি কম ভাইজান, অত দামি জিনিস কি আমরা কোনোদিন চোখে দেখছি? তোমার ভাইয়ের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম, তুমি কি করে বুঝলে ভাই বেঁচে আছে? রহিমা অনেকটা সময় চুপ করে থেকে বলল, কি কইরা বুঝলাম আমি নিজেও জানি না ভাইজান। মৃত্যুর খবর শুই না দৌড়াইতে দৌড়াইতে আসছি। বাড়ির উঠানে পাও দিতেই মনে হইল মুমতাজ বাইচা আছে। কি জন্যে মনে হলো জানি না ভাইজান, মনে হইল। এইরকম কি তোমার আগেও হয়েছে? মানে কোনো ঘটনা আগে থেকেই কি তুমি বলতে পার? জি না, মুমতাজ তোমাকে কিছু বলেনি? জ্ঞান ফিরলে সে কি দেখলো বা তার কি মনে হলো? জি না, জিজ্ঞেস করনি? করছি। হারামজাদা কথা কোনা। রহিমা আরো খানিকক্ষণ বসে পান্তান খেয়ে চলে গেল। আমার টানা লেখালেখিতে ছেদ পড়ল, কিছুতেই আর লিখতে পারি না। সবসময় মনে হয় বাচ্চা একটি ছেলে কবরের বিকট অন্ধকারে জেগে উঠে কি ভাবল, কি সে দেখল, তখন তার মনের অনুভূতি কেমন ছিল। মুমতাজ মিয়াকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, আমার মনে হয় জিজ্ঞেস করাটা ঠিক হবে না। সবসময় মনে হয় বাচ্চা একটি ছেলেকে ভয়স্মৃতি মনে করিয়ে দেওয়াটা অন্যায়ের কাজ। এই ছেলে নিশ্চয়ই প্রাণপণে এটা ভুলতে চেষ্টা করছে বলেই কাউকে কিছু বলতে চায় না। তবু একদিন কৌতূহলের হাতে পরাজিত হলাম। দুপুরবেলা
গল্পের বই নিয়ে বসেছে। পাড়াগার ঝিম ধরা দুপুর, একটু যেন